আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে দারুণ একটা সফরের গল্প শোনাবো। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা নির্দিষ্ট এলাকার ছোট্ট একটা অপেশাদার খেলা কিভাবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক উন্মাদনায় রূপ নিল? ফিফা বিশ্বকাপের এই যে ইতিহাস, এটা কিন্তু স্রেফ বল পায়ে দৌড়ানোর গল্প নয়, বরং এটা হলো মানুষের আবেগ, বিশ্ব রাজনীতির পালাবদল আর অসম্ভব দ্রুত গতিতে বেড়ে ওঠার এক অবিশ্বাস্য উপাখ্যান। চলুন শুরু করা যাক। ঠিক আছে, একদম সরাসরি মূল কথায় চলে যাই। 500 কোটি। একটু ভেবে দেখুন সংখ্যাটা। এটা কিন্তু যেমন তেমন কোনো পরিসংখ্যান নয়। 2022 সালের ফুটবল বিশ্বকাপে সারা বিশ্বে ঠিক কত মানুষ যুক্ত ছিল, এটা হলো তার একটা আনুমানিক হিসাব। মানে একবার চিন্তা করুন, একটা মাত্র স্পোর্টস ইভেন্ট, আর সেটা পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষকে আক্ষরিক অর্থেই এক সুতায় গেঁথে ফেলছে। সত্যিই অভাবনীয় একটা ব্যাপার। বর্তমান যুগে এই টুর্নামেন্টের স্কেলটা যে কত বিশাল, সেটা এই দর্শক সংখ্যা দেখলেই বেশ ভালো করে বোঝা যায়। শুধু 2022 সালের ফাইনাল ম্যাচটাই সারা বিশ্বের প্রায় 150 কোটি মানুষ উপভোগ করেছেন। আর 2018 সালের বিশ্বকাপের দিকে তাকালে দেখব বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই সরাসরি ওই আয়োজনের সাথে যুক্ত ছিল। বুঝতেই পারছেন এর উন্মাদনা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। পর্ব 1, প্রাথমিক বছরগুলো এবং একদমই সাদামাটা একটা শুরু। তবে সত্যি বলতে আজকের এই যে ঝকঝকে আধুনিক আর বিশাল আয়োজন আমরা দেখি, এর শুরুটা কিন্তু মোটেও এমন জমকালো ছিল না। ঊনবিংশ শতাব্দীতে ফিরে গেলে দেখা যায় এই খেলার আন্তর্জাতিক রূপটা ছিল বেশ অগোছালো আর অপেশাদার। এই যেমন 1872 সালের কথা ধরুন, স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হয়। এরপর 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হলো ঠিকই, কিন্তু তারা অলিম্পিকের বাইরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে প্রথম দিকে বেশ হোঁচটি খেয়েছিল। পরে 1908 সালের লন্ডন অলিম্পিকে ফুটবল একটা অফিসিয়াল ইভেন্ট হিসেবে যুক্ত হলো বটে, তবে সেটাও ছিল শুধুমাত্র অপেশাদার খেলোয়াড়দের জন্য। ওই অপেশাদার যুগের দারুণ মজার একটা ঘটনা আছে। 1909 সালে ইতালিতে স্যার থমাস লিপটন ট্রফি নামে একটা টুর্নামেন্ট হলো। তো ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন সেখানে কোনো পেশাদার দল পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানালো। তখন কি হলো জানেন? কাউন্টি ডারহামের একটা অপেশাদার দল, নাম ওয়েস্ট অকল্যান্ড, তারাই ইংল্যান্ডের হয়ে খেলতে চলে গেল। আর সবচেয়ে বড় চমকটা হলো তারা সেই আন্তর্জাতিক টুর্নামেন্টটা জিতেও নিল। একদম অবিশ্বাস্য। এই টুর্নামেন্টটিকে কিন্তু অনেকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ হিসাবেও ডাকেন। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের সামনে একটা আকাশ পাতাল পার্থক্য তুলে ধরে। একটু মিলিয়ে দেখুন, 1930 সালে উরুগুয়েতে যখন প্রথম অফিসিয়াল বিশ্বকাপ শুরু হলো, তখন মহামন্দার সময় ওই আটলান্টিক পাড়ি দেওয়ার বিশাল খরচ জোগাড় করে মাত্র 13টি দেশ সেখানে অংশ নিতে পারেছিল। আর এর ঠিক উল্টো চিত্রটা দেখুন 2010 সালের বিশ্বকাপে। বাছাই পর্বেই রেকর্ড সংখ্যক 204টি দেশ অংশ নিয়েছিল। সত্যি, কোথায় 13 আর কোথায় 204? শুরুর দিকের এই পথ চলাটা কিন্তু একেবারে ফুলে ঢাকা ছিল না। 1930-এর দশকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ভ্রমণের যে কি কষ্ট, সেটা এখন ভাবাই যায় না। এই দূরত্বের কারণেই অনেক ইউরোপীয় আর আমেরিকান দল বিশ্বকাপ বয়কট করেছিল। এরপর তো মরার উপর খাড়ার ঘা হয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাধ্য হয়ে 1942 আর 1946 সালে টুর্নামেন্ট বাতিল করতে হলো। এমনকি ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনগুলো নানা রাজনৈতিক কারণে বেশ কিছুদিনের জন্য ফিফা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। পর্ব 2, এক বিশাল বৈশ্বিক শক্তি। সেই সব চরম কঠিন বাধা পার করে ফুটবল বিশ্বকাপ আজ সারা বিশ্বে এক অদম্য শক্তিতে পরিণত হয়েছে। আচ্ছা, এই বিশাল বৈশ্বিক মঞ্চে আসলে কারা রাজত্ব করছে? শুনলে অবাক হবেন, 1930 সাল থেকে এখন পর্যন্ত মোট 80টি জাতীয় দল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছে ঠিকই, কিন্তু এই সোনালী ট্রফিতে চুমু খাওয়ার সৌভাগ্য হয়েছে মাত্র 8টি দেশে। জি, ঠিকই শুনেছেন, মাত্র 8টি দেশ। এটা অত্যন্ত এক্সক্লুসিভ একটা তালিকা। 5টি শিরোপা নিয়ে ব্রাজিল আছে সবার উপরে, এরপরই জার্মানি আর ইটালি। এই ছোট্ট তালিকাটায় প্রমাণ করে যে বিশ্বকাপে অংশ নেওয়া হয়তো এখন একটু সহজ হয়েছে, কিন্তু এই চূড়ান্ত মুকুটটা জয় করা কতটা কঠিন। পর্ব 3, সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রসার। তবে এই বিশ্বকাপ কিন্তু শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার গুটি কয়েক দেশের একক রাজত্বের মধ্যেই আটকে থাকেনি। সময়ের সাথে সাথে ফিফা বুঝতে পেরেছিল টুর্নামেন্টটাকে আরও বেশি বৈশ্বিক করতে হবে। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে এর পরিধিটা বাড়ল। 1982 সালের আগে পর্যন্ত মাত্র 16টি দল মূল পর্বে খেলত। এরপর 1998 সালে সেটা এক ধাক্কায় বাড়িয়ে 32টি দল করা হলো, যাতে আফ্রিকা, এশিয়া আর উত্তর আমেরিকার দেশগুলো আরও বেশি করে সুযোগ পায়। আর 2026 সালের বিশ্বকাপে তো আমরা একেবারে 48টি দলের এক বিশাল সমারোহ দেখতে পাবো।
এই যে দল বাড়ানোর পেছনের গল্পটা, এটা বুঝতে উয়েফার তৎকালীন সভাপতি মিশেল প্লাটিনির একটা কথা বেশ দারুণ কাজে দেয়। তিনি বলেছিলেন, এটি একটি রাজনৈতিক বিষয়, তাই কেন আরও বেশি আফ্রিকানদের সুযোগ দেওয়া হবে না? এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো বিশ্বের সকল মানুষকে একত্রিত করা। মানে ব্যাপারটা খুব পরিষ্কার। প্রশাসকদের চোখে এই দলের সংখ্যা বাড়ানোটা শুধু বিশ্বজুড়ে খেলার প্রসারে ছিল না, এর সাথে ফিফার অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নিকাশও বেশ ভালোভাবে জড়িয়েছিল। পর্ব 4, 2015 সালের দুর্নীতি কেলেঙ্কারি। এখন এত বিপুল পরিমাণ আর্থিক প্রবৃদ্ধি আর রাজনৈতিক বিস্তারের সাথে সাথে খেলার প্রশাসনিক দিকটাতেও কিছু কালো মেঘ জমতে শুরু করে। আর এখানে চলে আসে 2015 সালের সেই আলোচিত দুর্নীতির ঘটনা। মিডিয়া আর মার্কেটিংয়ের সত্ত্ব নিয়ে জালিয়াতি ও ঘুষের মারাত্মক সব অভিযোগ ওঠে। একটু খেয়াল করুন, 24 বছর ধরে প্রায় $150 মিলিয়ন বেশি ঘুষ নেওয়ার অভিযোগ, মার্কিন বিচার বিভাগের 47 দফার অভিযোগপত্র আর 1 ডজনেরও বেশি ফিফা কর্মকর্তার গ্রেফতার। এগুলো সবই ছিল একদম প্রকাশ্য ঘটনা। আর এই ঝড়ের পরিণতিতেই তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার এবং মিশেল প্লাতিনিকে সে সময় বরখাস্ত করা হয়েছিল। পর্ব 5, ছেলেদের মূল বিশ্বকাপের বাইরে নতুন দিগন্ত। এই সমস্ত প্রশাসনিক টানাপোড়েনের বাইরেও ফিফার পরিধি কিন্তু শুধু ছেলেদের মূল বিশ্বকাপের ঘেরাটোপে আটকে থাকেনি, বরং এটা একেবারে নতুন নতুন সব দিগন্তে ছড়িয়ে পড়েছে। এর দারুণ একটা উদাহরণ হতে পারে ফিফার নারী বিশ্বকাপ। 1991 সালে চীনে প্রথমবারের মতো এই আসর বসেছিল। শুরুতে ছেলেদের টুর্নামেন্টের চেয়ে এর আকার ছোট হলেও এর জনপ্রিয়তা বাড়ছে রকেটের গতিতে। একটু ভাবুন, মাত্র কয়েক বছরের ব্যবধানে 2007 সালের টুর্নামেন্টেই অংশগ্রহণকারী দেশের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে 120-এ দাঁড়িয়েছিল। পরিশেষে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে একটা বিষয় আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। আচ্ছা, একটা দ্বিবার্ষিক বিশ্বকাপ হলে কেমন হয়? মানে প্রতি 2 বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজন। সৌদি আরব আর আর্সেন ওয়েঙ্গারের মতো ব্যক্তিত্বরা এই প্রস্তাবের পক্ষে। যদিও উয়েফা আর কনমেবলের মতো বড় বড় মহাদেশীয় সংস্থাগুলো এর কড়া বিরোধিতা করছে, তবে মজার ব্যাপার হলো ফিফার 3/4 সদস্য রাষ্ট্র কিন্তু এই ধারণাতেই সমর্থন জানিয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যিই যদি এমনটা ঘটে, তাহলে ফুটবলের এই ঐতিহাসিক আসরের যে চিরচেনা আবেদন আর উন্মাদনা, তার ওপর ঠিক কী প্রভাব পড়বে? এই উত্তেজনার পারদ কি আরও বাড়বে নাকি স্বকীয়তা হারাবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য তোলা রইল। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।